প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। এটা আমাদের নারীদের যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে প্রধানতম একটি ক্যান্সার, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর পারুল আক্তার, সহযোগী অধ্যাপক, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর পারুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সারটা আসলে কি? আচ্ছা, আমরা জানি যে মহিলাদের যে প্রজনন তন্ত্র তার একটি ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে জরায়ু। জরায়ুকে আমরা গর্ভাশয়ও বলি। তো এটির যেই মানে একটা ভ্রূণ বড় হয়ে ওঠে, বড় হয়ে হ্যাঁ 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 সেটাই মাতৃগর্ভ যেটা আর কি, সেটাই। তো এখানে এটার যে নিচের দিকের অংশটুকু সেটাই জরায়ুর মুখ, এবং এখানে যে ক্যান্সারটা হয় সেটাই আমরা জরায়ুর মুখের ক্যান্সার বলি। তো এই জরায়ুর মুখের মানে ক্যান্সার শুনলেই তো আমরা একটু ভয় পাই, একটা ভীতিকর শব্দ। আমরা আমাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ বেদনার সাথে একটি জীবন কাটাই, কিন্তু যখনই একটি পরিবারে একজনের ক্যান্সার ধরা পড়ে তখন সেই পরিবারে মহা বিপর্যয় নেমে আসে। ওদের মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে একটা ছন্দপতন হয় বড় ধরনের। আর সেটা যদি হয় একজন অপেক্ষাকৃত অল্প বয়স্ক মহিলার, একজন মায়ের, তাহলে সেই দুর্দশাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমরা সাধারণভাবে একটু শুনি যে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রতিরোধ আছে, মানে প্রতিরোধ করা যায়, এবং এটা খুব আস্তে আস্তে অগ্রসর হয়, এবং সেই প্রাথমিক স্টেজে ধরা পড়লেও এটার পুরোপুরি ট্রিটমেন্ট আছে। তো বেশিরভাগ ক্যান্সার কিন্তু আমরা জানি যে খুব দ্রুত ছড়ায় যায়, যেমন ওভারিয়ান ক্যান্সার। এটি দেখা যায় 2-3 মাসের মধ্যে সিম্পল একটা সিস্ট ছিল, এটা ক্যান্সার হয়ে একদম সারা শরীরে ছড়িয়ে গেল। তো এরকম একটি প্রতিরোধযোগ্য ক্যান্সারের ব্যাপারে আজকে আমরা কথা বলছি। আমার আসলে খুব ভালো লাগছে, এবং কর্তৃপক্ষ আপনাকে ধন্যবাদ। আর জরায়ুর মুখের ক্যান্সারের ব্যাপারে আমি সাধারণ কিছু কথা একটু বলতে চাই। সেটি হচ্ছে যে সারা পৃথিবীতে মহিলাদের প্রায় প্রতি বছর 9 লাখ জরায়ুর ক্যান্সার নির্ণয় হয়, আর তার মধ্যে 3 লাখের বেশি মারা যায়। এবং এর মাঝে কিন্তু প্রায় 85% বেশি, শতকরা 85% বেশি হলো আমাদের মতো এরকম নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। তার মানে হচ্ছে যে মানে উন্নয়নশীল দেশগুলোতে আসলে এইটা প্রাদুর্ভাব বাড়ছে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, কারণ যদিও মানে একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার, কিন্তু এখানে এত বেশি মৃত্যু, এত বেশি নির্ণয়, এত বেশি, এবং দেখা যায় যে 80% বেশি আপনার একদম অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। একদম শেষ স্টেজে, যখন খুব বেশি কিছু করার থাকে না। এবং আরও দুঃখজনক হচ্ছে এই ক্যান্সারটা হয় কিন্তু রিলেটিভলি একটু কম বয়স্ক মহিলাদের। সব ক্যান্সার আমরা জানি যে সাধারণত 60 বছর 70 বছর বেশি বয়সে হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু পিক এজ হচ্ছে 35 থেকে 45 বছর, এবং তখন একজন মায়ের কিন্তু একটা ফ্যামিলিতে অনেক কিছু করার থাকে। এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি প্রাদুর্ভাবের কথা বললেন যে আমাদের দেশে এটা বাড়ছে, কিন্তু এটা কি কারণে হয়, মানে এটার মানে রিস্ক ফ্যাক্টরগুলো কি? আচ্ছা, প্রথমে আমরা যদি কারণটা বলি, কারণ অ্যাকচুয়ালি এক ধরনের ভাইরাস একটা মূল কারণ। ভাইরাসটা হচ্ছে, আমরা নামটা অনেকেই শুনে থাকবো, HPV ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু একজন মহিলা তার জীবনের লাইফ টাইমে কোনো না কোনো সময় এই HPV ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, কিন্তু সব HPV ভাইরাসই কিন্তু ক্যান্সার করে না। সাধারণভাবে এই ইনফেকশনটা দেখা যায় 2 বছর 3 বছর পরে অটোমেটিক চলে যায়। কিন্তু খারাপ কিছু স্ট্রেইন আছে, হাই রিস্কের কিছু স্ট্রেইন, যেমন HPV 16, 18, এগুলো দিয়ে যদি ইনফেকশনটা হয় এবং যার হলো, সে যদি আরও হাই রিস্ক কতগুলো ফ্যাক্টর আছে এগুলোর মধ্যে থাকে, তাহলে ক্যান্সারটা ইনিশিয়েশন শুরু হয়, মানে সেলগুলো চেঞ্জ শুরু হয়। তো HPV ভাইরাসের বাইরে আরও কিছু আমাদের একটু জানা দরকার, যে একটি শিশু, মেয়ে শিশু যখন আস্তে আস্তে বড় হয়, কিশোরী হয়, একসময় তার মেনস্ট্রুয়েশন শুরু হয়, প্রেগনেন্সি হয়, এবং পরবর্তীতে সে মেনোপজের দিকে যায়, এই যে তার একটা লাইফ সাইকেল, এর মাঝে জরায়ুর মুখের যেই সেলগুলো, এগুলো
চেঞ্জ হতে থাকে বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে প্রতিনিয়ত, যায়। হ্যাঁ, মানে ট্রান্সফর্ম হতে থাকে এক ধরনের সেল থেকে আরেক ধরনের সেলে, এবং এই এরিয়াটাকে বলে ট্রান্সফর্মিং জোন। আচ্ছা, এবং এটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল বা রিস্কি জায়গা ক্যান্সারের জন্য, এবং এটা সবচেয়ে রিস্ক থাকে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা একটা কিশোরী বয়সে। তাহলে আমরা যদি কিশোরী মেয়েদের বিয়ে দিয়ে দেই, এবং এটার একটা ইম্পর্ট্যান্ট আরেকটা কারণ হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, তাহলে কিশোরী মেয়েদের যদি আমরা বিয়ে দিয়ে দেই, তাহলে এইচপিভি ভাইরাস তো আছে আশেপাশে, এবং সে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এটা কিন্তু তার সবচেয়ে ভালনারেবল তার ট্রান্সফরমেশন জোনটা। আপনাকে এখানে থামাবো কারণ একজন দর্শক আছেন, একটু ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। বলছি আমার নাম আহসান হাবিব। জি, নাম আহসান হাবিব, জেলা যশোর। জি, কি জানতে চাচ্ছেন? বলতেছি ক্যান্সার হলে কি করতে হয়? আমরা তো আসলে আজকে ক্যান্সারের বিষয়ে কথা বলছি, আমরা জরায়ুমুখের নির্দিষ্টভাবে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কথা বলছি। আপনার কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় না। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আমার বিষয়টা আপনার একটু খেয়াল করুন, আমার মনে হয় যে বিষয়টা খেয়াল করে প্রশ্ন করলে ভালো হবে। জি, ডক্টর পারুল আক্তার, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যেখানে ছিলাম, আমরা যদি ওখানে ফিরে আসি, যে আপনি বলছিলেন কিশোরী বয়সে বিয়ে হলে তার আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, জি, তাহলে আমরা দেখছি যে এখানে কারণটা হচ্ছে এক ধরনের ভাইরাস, এবং কাদের এটা ক্যান্সারটা শুরু হয় সেটা হচ্ছে যারা হাই রিস্কে থাকে। তাইলে হাই রিস্কে কারা আছে? প্রথমেই হলো যে যাদের একদম অল্প বয়সে বিয়ে হয়, বাল্যবিবাহ বা অ্যাডোলেসেন্ট ম্যারেজ। তারপরে যদি অল্প বয়সে বাচ্চা হয়, ঘন ঘন বাচ্চা হয়, এবং যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষ করে আমাদের লো সোশিও ইকোনমিক কন্ডিশন বা একটু দরিদ্র ফ্যামিলির মেয়েদের পুষ্টির অভাব থাকে, ওরা প্রোটিন জাতীয় খাবার খায় না, রক্তশূন্যতা থাকে, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার সুযোগ থাকে না, ওদের বারবার বিভিন্ন রকম সংক্রমণ হয়, ওরা অনেক বেশি হাই রিস্কে থাকে। তারপরে যদি কারো একাধিক সঙ্গী থাকে, বা যেই মহিলার স্বামীর বহুগামিতা আছে, অথবা যার স্বামীর আগের ওয়াইফ ক্যান্সার থেকে মারা গেছে, অথবা যারা ধূমপান করে, এগুলা সব হলো হাই রিস্ক ফ্যাক্টর। জি, এখন যেটা হচ্ছে যে আপনি বলছেন যে কম বয়সে হচ্ছে, এবং যারা সবচেয়ে প্রোডাক্টিভ এজে আছে তাদের হচ্ছে, কিন্তু আপনি বলছেন যে অধিকাংশ রোগী অ্যাডভান্স স্টেজে আসে। তাহলে কেন বুঝতে পারেন? এটার লক্ষণগুলো কি বোঝা কি খুব ডিফিকাল্ট, বা বোঝা যায় না? না, বা কি লক্ষণ নিয়ে হ্যাঁ, আসলে রোগীরা বুঝবে যে হ্যাঁ তার এটা হতে পারে? আচ্ছা, লক্ষণগুলো হচ্ছে মেইনলি একটা কমন লক্ষণ হচ্ছে যে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব। হ্যাঁ, তো এটা অনেক সময় এমন হয় যে একদম চাল ধোয়া পানির মতো। তো আমাদের মহিলারা তো আসলে অনেক, মানে ওরা এইসব ব্যাপারে সহজে কাউকে বলতে চায় না, ট্রিটমেন্ট নিতে চায় না, দেখা যায় যে এটাকে স্বাভাবিক হিসেবেই নেয়। এমন একটা স্টেজে আসে যখন একেবারে অনেক অ্যাডভান্স হয়ে যায়। তো সিমটমের মধ্যে বা লক্ষণগুলোর মধ্যে আরও হচ্ছে অনিয়মিত মাসিক রক্তস্রাব। যেমন একজনের মাসে মাসে তো হয়, এটা স্বাভাবিক, দুইটা সাইকেলের মাঝখানে আবার ব্লিডিং হচ্ছে, এটা এক ধরনের সিমটম হতে পারে। যারা ইয়াং রিপ্রোডাক্টিভ গ্রুপের, তাদের পোস্টকয়টাল ব্লিডিং বা স্বামী সহবাসের পরে রক্তপাত হতে পারে। আরেকটা গ্রুপ আছে যে যাদের মাসিকটা থেমে গেছে, মেনোপজে চলে গেছেন, 2 বছর পরে আবার ব্লিডিং শুরু হলো। তাহলে মোটামুটি খুব অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, যেটা কিনা খুবই বেশি, অথবা অনিয়মিত রক্তস্রাব, এটাই মূলত হচ্ছে লক্ষণ। হ্যাঁ, লক্ষণ। তবে একটা কথা আমি ফাঁকে বলে নেই যে সাদা স্রাব যেটা, এটা কিন্তু স্বাভাবিকভাবে সব বয়সী মহিলাদের, মেয়েদের থাকে, মানে এটাকে আবার
ইয়ে করা যাবে না আর কি, ভয় পাওয়া যাবে না বা কনফিউজ করা যাবে না। জি। আমি বারবার বলছি যে অনেক দুর্গন্ধযুক্ত, অনেক বেশি স্বাভাবিকভাবে তার জীবনে সে এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা আছে যে সাদা স্রাব একটা থাকে। এর থেকে যদি অন্যভাবে হয় তখনই আসলে খারাপভাবে সতর্ক হতে দুর্গন্ধ, হবে। ওখানে ইনফেকশন হয়ে দুর্গন্ধ জি। হয়, এরকম যদি হয়, তার সন্দেহ হয়, অবশ্যই সে খুব দ্রুত ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ একটা করবে। বিরতির সময় হয়ে গেছে, আসলে একটু থামতে হবে, আবার ফিরে এসে এটার চিকিৎসা কিভাবে রোগ নির্ণয় করা হয় এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ জরায়ু মুখের ক্যান্সার নিয়ে, যেটি আমাদের দেশের মহিলাদের এক গুরুত্বপূর্ণ ক্যান্সার। আমাদের সঙ্গে আছেন ডক্টর পারুল আক্তার, সহযোগী অধ্যাপক, ফরিদপুর মেডিকেল কলেজ। আমরা বিরতির আগে কথা বলছিলাম কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে অনেক সময় যে কমন লক্ষণগুলো যেটা আপনি বললেন সেগুলো ছাড়াও অ্যাডভান্স স্টেজে আসে। তো যদি রুগী অ্যাডভান্স স্টেজে আসে তখন আসলে কি কি লক্ষণ নিয়ে আসে? অ্যাডভান্স স্টেজে আসলে অনেক ধরনের থাকে, বিশেষত তার মূল সমস্যাটা যে কারণে সে আসতে বাধ্য হয় সেটা হচ্ছে তার অতিরিক্ত পারভেজানাল ব্লিডিং হয়, প্রচুর রক্তপাত হয়। হ্যাঁ, রক্তপাত হয়, যখন তখন হয়, যে কোনোভাবে হয়। আর পাশাপাশি তার বিভিন্ন রকম ব্যথা থাকতে পারে, তলপেট ব্যথা, কোমর ব্যথা। তবে মেইনলি তার হলো ওই ব্লিডিংটা অতিরিক্ত হয়, পাশাপাশি ওখানে নানান ধরনের ইনফেকশন থাকে, তখন অতিরিক্ত ওই যে যেটা বলেছি যে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, এটাও অতিরিক্ত পরিমাণে যায়। তো যেটা হলো তার একদম হয়তো সহ্য ক্ষমতার বাইরে গেলে তারপরে আসে আর কি। জি। কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আপনারা, মানে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন যে এটা ক্যান্সার হয়েছে? বা আচ্ছা, ক্যান্সার এটা আমরা পরীক্ষা নিরীক্ষা মূলত একটা পরীক্ষার মাধ্যমে এটা আমরা কনফার্ম হতে পারি, সেটা হচ্ছে বায়োপসি, যেটা আমরা জরায়ুর মুখ থেকে একটু মাংসের টুকরা নিব, নিয়ে এটা পরীক্ষা করব, যেটা হিস্টোপ্যাথোলজি বলে। এটা হলো একদম শিওর। আর তার আগে তো আমরা ক্লিনিক্যালি বুঝি, বিভিন্নভাবে আমরা হাতে দেখে আমরা বুঝি। তো এমনিতেই জরায়ুর মুখের যেটা আমি বলতে চাই যে এটা কিন্তু প্রতিরোধযোগ্য। প্রতিরোধযোগ্য এবং কেন প্রতিরোধযোগ্য সেটা হলো যে আমি একটু আগেও বলেছি যে বেশিরভাগ ক্যান্সার খুব সহজে অল্প টাইমে ছড়িয়ে যায়, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের কিন্তু একটা লম্বা ন্যাচারাল হিস্ট্রি আছে। এটা প্রথমে শুরু হয় যেটা হলো যে ক্যান্সারের আগের স্টেজ, প্রি ক্যান্সারাস কন্ডিশন, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগায়, প্রি ক্যান্সার স্টেজে কি ধরা পড়ে। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে আজকে আমাদের সাথে আমাদের প্রিয় দর্শক যারাই আছেন, যে এটাই হলো আজকের ইনফরমেশন, যে এটা মানে আমাদের অনেক সুযোগ আছে, আমরা যদি একটু কিছু ইনফরমেশন নেই এবং আমাদের যারা মা বোন আছে তাদেরকে দেই, হয়তো এখান থেকে তারা উপকৃত হতে পারবেন, এটা প্রতিরোধ করতে পারবেন। এটার একটা জরায়ুর মুখের ক্যান্সারের একটা লম্বা ন্যাচারাল সময় থাকে, প্রায় 10 থেকে 25 বছর ধরে এটি আস্তে আস্তে আগায়। এবং এটার হলো যে যেটা বললাম, ক্যান্সারের আগের একটি স্টেজ থাকে প্রি ক্যান্সারাস, সেটিও আবার কয়েকটা স্টেপ থাকে, এটাকে আমরা সিআইএন বলি। হ্যাঁ, হয়তো শুনে থাকবেন সিআইএন 1, 2, 3। প্রত্যেকটা স্টেপে ধরা পড়লে ওখানেই ক্যান্সারটাকে একদম স্টপ করে, ক্যান্সার তো হয় নাই, যাতে না হয় ওটা প্রতিরোধ করে দেওয়া সম্ভব। তারপরে আবার আমাদের স্ক্রিনিং কতগুলো টেস্ট আছে। স্ক্রিনিং টেস্ট তো আমরা যেটা হলো যে আমরা আপাত দৃষ্টিতে সুস্থ, তার মধ্যে ক্যান্সারের লক্ষণটা নির্ণয় করা। তো আমাদের দেশে কিন্তু এটা অনেকেই জানে যে ভায়া টেস্ট, যেটা জাতীয়ভাবে এটা আমাদের বিভিন্ন হাসপাতালে হয়, বিভিন্ন হাসপাতালে হয়, সরকারিতে এবং বিনা পয়সায়। হ্যাঁ, বিভিন্ন জেলা হাসপাতাল, বড় হাসপাতালে তো আছেই, জেলা হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স। হ্যাঁ, তো এটা কিন্তু একদম এখন মানুষের দ্বারগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু না জানলে তো আসলে হবে না, কারণ এই সেবাটা আছে, কিন্তু সেবাটা যদি না নিতে পারে এবং অ্যাডভান্স স্টেজে আসে, তাহলে আসলে এটা খুব দুঃখজনক। মানে যে জিনিসটা আগে ধরা যাচ্ছে, ক্যান্সার হওয়ার আগেই বোঝা যাচ্ছে, সেটাও কেউ নিশ্চিত। হ্যাঁ, এবং এটা কিন্তু মানে গভর্নমেন্ট ভাবে হসপিটালগুলোতে এখন অনেক সুন্দরভাবে আছে। তারপর এটা খুব সহজ একটা ভায়া টেস্টটা, যে এটা একটু অ্যাসিটিক অ্যাসিড জরায়ুর মুখে দিয়ে জাস্ট রঙের চেঞ্জটা দেখা হয়, খুব সহজ এবং কোনো
টাকা পয়সা লাগে না, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে আরো একটি জরায়ুর মুখের প্রতিরোধ করার কারণ হচ্ছে এটার ভ্যাকসিন আছে। আচ্ছা, বেশিরভাগ ক্যান্সারে কিন্তু ভ্যাকসিন টিকা দেওয়া যায়। হ্যাঁ, টিকা দেওয়া যায় এবং লাস্ট অনেক বছর ধরে এটা ব্যাপক গবেষণার পরে দেখা গেছে এটা কিন্তু খুবই কার্যকরী, প্রায় 85 থেকে 100% কার্যকরী। আচ্ছা, হ্যাঁ, তো এইসব কারণে এই প্রতিরোধ কিন্তু এটা কিন্তু প্রতিরোধ করা যায়। আচ্ছা, টিকার প্রসঙ্গ যেহেতু আসলে, যে কারা টিকা নিতে পারেন বা কোন বয়সে আসলে টিকা নেওয়া উচিত? টিকাটার এটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত 9 বছর থেকে টিকাটা দিতে পারি। তো আমাদের কিন্তু কিছুদিন আগে, কয়েক মাস আগে আমাদের দেশে একটা প্রোগ্রাম হয়েছে। এটা আমাদের দেশে নতুন, যে স্কুলের যে 9 থেকে 14 বছরের যে কিশোরী মেয়েদেরকে টিকাটা দেওয়া হয়েছে। তো এটা কি বিনামূল্যে না মূল্য? তখন বিনামূল্যেই দেওয়া হয়েছে। আর এমনিতেই তো টিকা আছে, সাধারণত এই 14 বছর পর্যন্ত 2টা ডোজ নেওয়া লাগে, তবে এটা টিকা টাইপ কি সেটার উপরে ডিপেন্ড করে, তখন একটা দেওয়া হয়েছিল। আর যাদের 15 বছরের উপরে তাদের সাধারণত টিকার 3টা ডোজ নেওয়া লাগে আর কি। মানে 15 বছরের উপরে হলেও তারা টিকা নিতে পারবে? হ্যাঁ, সবাই নিতে পারবে। আমাদের দেশে বলা হয় 45, কিন্তু এখন বলা হচ্ছে যে আরো বেশি বয়স হলেও নিতে পারবে, কারণ এটার বেনিফিট আছে, তেমন একটা সাইড ইফেক্ট নাই। এটা সার্ভাইকাল ক্যান্সারের পাশাপাশি আরো কিছু ক্যান্সারও প্রতিরোধ করে। তো তার মানে হচ্ছে যে আসলে সব বয়সী মহিলারাই এখন টিকা নিতে পারবে, যার আগে কোনো ধরনের লক্ষণ নাই বা এরকম। সেটাই, আগে একটা ভয় ছিল যে বাচ্চা মেয়েদের 9-10 বছর এদের বিয়ে শাদী হয় নাই, এদের টিকা দিবে, কিন্তু এটা আসলে এখন আর মানে মোটামুটি সবাই জানে, অনেকে প্রাইভেট ভাবেও দেওয়ায়। তো প্রতিরোধের কথাই যখন আসলো, আমি একটু বলি যে এটার যেহেতু এটা প্রতিরোধযোগ্য, তাহলে আমরা প্রতিরোধটা করব কিভাবে? মানে তো এই প্রিভেনশনটা আমরা সাধারণত মানে 2 ভাগে বলি। একটা হলো প্রাইমারি প্রিভেনশন, প্রাথমিক প্রতিরোধ যেটা, তো সেটা হলো প্রথমেই সচেতনতা, যে আমরা যেটা বললাম যে হয় কাদের, যাদের একদম মানে অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বাচ্চা হয় এবং ঘন ঘন বাচ্চা হয়, এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, এবং হচ্ছে যাদের কিছু আপনার সেক্সুয়াল লাইফে একটু বহুগামিতা থাকে, হ্যাঁ, বা যারা স্মোক করে, তাইলে এই যে আমরা যদি আমাদের কিশোরী মেয়েদের বিয়ে না দিই, হ্যাঁ, আমরা যদি আমাদের নিয়মগুলো মানি, আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, এই কথাগুলো মানি, তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রোটেকশন মানে প্রিভেনশন হয়ে যাচ্ছে। আর বাকি হলো আপনার একদম প্রাইমারি প্রিভেনশনের মধ্যে হচ্ছে ভ্যাকসিনটা, এটা এখন জাতীয়ভাবে চলে এসছে। কাজে ভ্যাকসিনটা এখন হয়তোবা সরকার ভবিষ্যতে এটা স্কুলে একদম করে দিবে, এটা ম্যান্ডেটরি কিন্তু সবার জন্য, কিন্তু এখন এটা মানে হয়তো প্রাইভেট ভাবেই দিতে হবে। কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিলে যেটা বললাম যে এটা অনেক বেশি কার্যকরী, প্রায় 85 থেকে মানে আপনি একটা ভ্যাকসিন দিয়ে আপনি হয়তো কয়েক হাজার টাকা হয়তো ওটার দাম, কিন্তু সেটা দিয়ে আপনি একটা ক্যান্সারকে পুরোপুরি প্রিভেন্ট করতে পারছেন। ক্যান্সারের কিন্তু সেরকম কোনো ক্যান্সারে কিন্তু টিকা আছে আমরা কিন্তু এরকম ভাবে জানি না, কিন্তু খুব বেশি ধরনের ক্যান্সারে নেই আসলে টিকা নাই। হ্যাঁ, কিন্তু এটার আছে। আর সেকেন্ডারি প্রিভেনশন যেটা, তার মধ্যে আপনার ওই যে ভায়া, প্যাপস, হ্যাঁ, তারপরে কল্পোস্কোপি। তো ভায়াটা তো বললামই, আমরা একটু আগে আলোচনা করলাম যে এটা আমাদের আসলে জাতীয়ভাবে একদম রিমোট এরিয়াতে পাওয়া যাচ্ছে। একটা এনআইডি নিয়ে এই টেস্টটা করতে হয়। তো ভায়া টেস্ট করতে হয় 30 থেকে 55 বা 60 বছর পর্যন্ত, প্রতি 5 বছর পর পর। তো এই একটা একদম ফ্রি একটা টেস্টের মাধ্যমে কিন্তু মহিলারা তাদের জরায়ুর কন্ডিশনটা জানতে পারছে, এবং এখানে যদি কোনো অসুবিধা পাওয়া যায়, এটার এত সুন্দর ট্রিটমেন্ট আছে ওইখানেই, এটা মানে অগ্রসর হওয়াটা বা ছড়াই পড়াটা বা ক্যান্সার হওয়াটা বন্ধ করে দেয়া যায়। তো ফলে এটা আসলে একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার বলেই মনে হচ্ছে। জি, এবারে আসেন, আপনি বললেন যে চিকিৎসা, এটার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্টেজিং। মানে এটা মানে কোন স্টেজে, আপনি বলছিলেন যে অধিকাংশ অ্যাডভান্স স্টেজ আসে, কিন্তু এই স্টেজটা বোঝার জন্য আসলে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিনা? প্রথমে হলো যে এটির বেশ কয়েকটি স্টেজ আছে, সাধারণভাবে আমরা 4টি স্টেজ বলি। তো এই স্টেজগুলা করা হয় আমরা সাধারণত
ক্লিনিক্যালি, মানে আমরা যখন পেশেন্ট দেখি তখনই আমরা ক্লিনিক্যালি এটার স্টেজিংটা করি। আর কখনো কখনো এখন এমআরআই বা দু একটা রিপোর্টও এটার সাথে যোগ করে এটার স্টেজিংটা করা হয়। এটা সাধারণত 4টা স্টেজ আছে, 1 2 3 4। তো এটারও আবার মানে সাবগ্রুপ আছে। এটা আসলে স্টেজিংটা দরকার হয় আমরা তার চিকিৎসার ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। স্টেজিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্টেজিং ছাড়া চিকিৎসাটা শুরু করাটা আসলে ঠিক যাবে না। হ্যাঁ, জি। এবার একটু আপনি যদি বলেন যে এটা কি কি ধরনের চিকিৎসা হয়, সেটা যদি বলেন যে কিভাবে চিকিৎসা করা হয়। এখন চিকিৎসা আমি যদি প্রথমে আপনার ওই ক্যান্সারের আগের স্টেজ থেকে বলি, যে ওখানে তো আমরা যেটা স্ক্রিনিং আমাদের প্রোগ্রাম আছে, এই যে ভায়া, তারপরে প্যাপস, এই জিনিসগুলো, এইগুলাতে যদি কোনো ওখানে আমরা প্রি ক্যান্সারাস যে মানে ক্যান্সারের আগের যে পূর্বাবস্থা, সেগুলা আমরা CIN 1 বলি, 2 বলি, 3 বলি। তো এগুলা অবস্থা ভেদে আপনার চিকিৎসা হচ্ছে ওইটা আমরা বার্ন করে দেই, মানে পোড়াই দেই ক্যান্সার সেলগুলো, অথবা আগে যেটা করা হতো বা এখন অনেক জায়গায় করা হয় ওইটা মানে আইস দিয়ে বা কোল্ড কোয়াগুলেশন, মানে ওইটার টেম্পারেচার কমাই নিয়ে এটাকে ধ্বংস করে দেওয়া হয়। আরেকটা আছে লিপ, যেটা হলো যে যেই জায়গাটাতে ক্যান্সার সেলগুলো আছে সেটা কেটে নেওয়া হয়। তো মূলত এটা এই ট্রিটমেন্টগুলা হলো আপনার ক্যান্সারের পূর্ববর্তী মানে অবস্থা বা প্রি ক্যান্সারাস যে কন্ডিশনগুলা সেইগুলা, এবং এগুলার মাধ্যমে এই ক্যান্সার হওয়াটা পুরোপুরি প্রিভেনশন করা যায়। জি, আমরা এখানে একটু থামবো কারণ আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আরো বিস্তারিতভাবে শুনবো যে এর চিকিৎসাগুলো কি কি আছে। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা জরায়ু মুখের ক্যান্সার নিয়ে কথা বলছি। বিরতির আগে আমরা জানছিলাম যে এটা চিকিৎসা কিভাবে করতে হয়। আপনি বলছিলেন যে যেটা ক্যান্সার পূর্ববর্তী স্টেজ বা ধাপ, সেটার চিকিৎসার ব্যাপারে বলছিলেন। হ্যাঁ, এটাই যে এই যেটা প্রি ক্যান্সারাস বা এই ক্যান্সার হওয়ার পূর্ব অবস্থায় আমরা তাহলে ওই যে লিপ, তারপরে আমরা হয় এটা হিট দেই বা কোল্ড দিয়ে এই টিস্যুগুলো ধ্বংস করে দেই। আর লিপটা হলো যে আমরা কেটে নেই। আর যদি ক্যান্সার হয়েই যায় তাহলে কিন্তু একদম প্রাথমিক যে স্টেজগুলা, সেগুলাতে কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট আছে এবং পুরোপুরি ভালো করার মতো ট্রিটমেন্ট আছে। তো আমরা প্রথম আর্লি স্টেজ বলতে বুঝি স্টেজ 1 আর হলো স্টেজ 2 এর প্রথম দিকের অবস্থাগুলো। তো এই স্টেজ 2 এর প্রথম দিক পর্যন্ত সার্জারি করা যায়। সার্জারি করে তারপর কারো কারো হয়তো বা রেডিওথেরাপি লাগে, আমরা যেটা শেক বলি, কারো সবার আবার লাগে না। আর যদি স্টেজ 2 এর চেয়ে বেশি হয়ে যায় বা 3 4 চলে যায়, তাহলে আপনার রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দিয়ে চিকিৎসা হয়, তখন আর সার্জারি চলে না। তো এটাই আমাদের দেশে কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোতে, আমাদের ক্যান্সার হসপিটালে এটা সব জায়গায় মোটামুটি সার্জারিগুলো হয়, রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। আর প্রাইভেট ভাবেও তো অনেক ভালো ভালো জায়গায় এটার ব্যবস্থা আছে। জি, এটা কি আসলে চিকিৎসা করলে ভালো হয় কিনা? চিকিৎসা করলে যেটা একদম প্রাথমিক স্টেজে হলে পুরাপুরি ভালো হয়। আর যদি আপনার লেট স্টেজ হয় তাহলে তো আসলে পুরোপুরি ভালো হয় না। তারপরেও জরায়ুর মুখের ক্যান্সার আপনার রেডিওথেরাপি, কেমোথেরাপিতে অন্যান্য যে কোনো ক্যান্সারের চেয়ে অনেক বেশি রেসপন্স করে। তবে মানে আপনার গুরুত্ব দিতে হবে প্রতিরোধে, গুরুত্ব দিতে হবে প্রতিরোধে। এই জন্য আমরা মানে যদিও এগুলো আলোচনায় বারবার আসছে, তারপরেও আমি আবারও বলতে চাই যে এগুলাই আমাদের আজকের মূল মেসেজ, যে আমরা আমাদের কিশোরী মেয়েদেরকে বিয়ে দিব না। তারপরে তারা যাতে একটা নির্দিষ্ট সময় বয়স হলে, বিশেষ করে 20 বছরের পরে বাচ্চা নেয় এবং ঘন ঘন বাচ্চা নিবে না। মেয়েদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে তার নিজের এবং ফ্যামিলির পক্ষ থেকে। আমরা তো মেয়েদের দিকে একটু কখনো কখনো হয়তো একটু কম নজর দিই, যে মেয়েদের পুষ্টিটা ঠিকমতো হচ্ছে কিনা, তারা দুধ, ডিম, মাছ, মাংস খাচ্ছে কিনা। তারপরে বিশেষ করে কিশোরী বয়সে, উঠতি বয়সে মেয়েদের যে পিরিয়ড হয়,
তখন তার ওইটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছে কিনা, বা তার ব্লিডিংটা বেশি হচ্ছে কিনা, তার রক্তশূন্যতা হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, একটা হিমোগ্লোবিন করে দেখা, প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া, মানে এই যে কিশোরী বয়সে মেয়েদের প্রতি একটু এক্সট্রা মনোযোগ দিতে হয়, সেটা আমাদের দিতে হবে। এবং পরবর্তীতে আমাদের যাতে জীবনটা একটা বিশেষ করে সুস্থ যৌন জীবন হয়, হ্যাঁ, তারপরে তার বাইরে আমরা যাতে ধূমপান না করি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মানে প্রতিরোধ। আর যেটা বলবো যে মেয়ে বাচ্চাদেরকে যাতে 9 বছর বা তারপরে সুবিধা মতো ভ্যাকসিন দিয়ে নেয়, সবারই টিকাটা দিয়ে নেয়। আর আমাদের মহিলা যারা আছেন 30 বছর হয়ে গেছে, তারা যাতে ভায়া টেস্টটা সরকারিভাবে করায়, মানে 6 মাস পর পর না 5 বছর পর পর। আচ্ছা, 5 বছর পর পর এটা এনআইডি নিয়ে যেতে হয়। এবং খুব সিম্পল একটা বিনা পয়সায় টেস্ট, এটি দিয়ে কিন্তু জরায়ুর মুখের এই যে ক্যান্সারের পূর্ববর্তী অবস্থাটা এটা নির্ণয় হয়ে যায়। এবং এটা হয়ে এইভাবে ভায়া টেস্ট দিয়ে নির্ণয় হলে তখন এটা ধরা পড়বে যে সে তো সতর্ক হয়েই যাবে এবং সে আসলে একটা ফলো আপে থাকবে, এবং তার অনেক ভালো চিকিৎসা আছে। এবং আমাদের এই দেশের সাধারণ হসপিটালগুলোতেই কিন্তু এটার চিকিৎসা আছে, মেডিকেল এটা এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে একটা ধারণা আছে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা ভালো হয় না এবং সেই জন্য অনেক রোগী দেশের বাইরে চলে যায়। তো আমি জানতে চাচ্ছি যে জরায়ু মুখের ক্যান্সারের যে চিকিৎসাগুলো আর কথা আপনি বললেন, সবগুলো চিকিৎসা কি বাংলাদেশে হয় কিনা এবং সব ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের দেশে তো জরায়ুর মুখের ক্যান্সারের সংখ্যাও অনেক বেশি, এবং সব ধরনের চিকিৎসাই আমাদের দেশে আছে এবং খুব ভালোভাবে আছে। আমি যদি বলি যে মানে ভায়া থেকে শুরু করে, মানে ক্যান্সার প্রিভেন্টিভ সাইড থেকে শুরু করে আপনার ভায়া আছে। আর প্যাপসটা হয়তো সরকারিভাবে ওইভাবে হয় না, কিন্তু প্রাইভেট অনেক সেন্টারেই হয়। তারপরে কল্পোস্কোপি, এটা আমাদের সব বড় মেডিকেল কলেজগুলোতে আছে। তারপরে এটা যদি প্রিক্যান্সারাস অবস্থায় ডায়াগনোসিস হয়, আপনার এই যেগুলো আমি ট্রিটমেন্ট বলেছি, যে লিপ বা থার্মোকোয়াগুলেশন, হ্যাঁ, অথবা কোল্ড কোয়াগুলেশন, এই সবগুলাই বড় হসপিটালগুলো সবগুলাতেই আছে, সরকারি হসপিটালগুলোতে। প্রাইভেটভাবে তো অবশ্যই আছে, কিন্তু সরকারিভাবে মানে ম্যাক্সিমাম বড় হসপিটালগুলোতেই আছে। তারপরে আপনার যদি হয়েই যায় ক্যান্সার, তাহলে আমাদের আর্লি স্টেজে প্রাথমিকভাবে যেই সার্জারি লাগবে সেগুলো, আমাদের তো অনেক বড় ক্যান্সার হাসপাতাল আছে। তারপরে আমাদের ঢাকা মেডিকেল বা আমাদের বিএসএমএমইও এগুলার যে ক্যান্সার বিভাগ আছে, এগুলাতে তো এই সার্জারি হয়। হ্যাঁ হ্যাঁ, এই সার্জারি হয়। পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজেও আপনার এখন অঙ্কোলজি বিভাগগুলো আস্তে আস্তে, ওখানে আমাদের অঙ্কোলজি থেকে পাশ করা যেই পোস্ট গ্রাজুয়েশন করা এরা পোস্টিং হচ্ছে, ওখানেও এই সার্জারিগুলো হচ্ছে। এবং রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সহ অনেকগুলা বড় হসপিটালে আছে। আর প্রাইভেটভাবে আছে, এটাও আমরা সবাই জানি। জি, তার মানে শুধু যে ঢাকায় না, ঢাকার বাইরেও বেশ কয়েকটি জায়গাতে এই চিকিৎসা পাওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ঢাকার বাইরে যে কোনো বড় হসপিটালে সরকারিভাবে আছে, আবার বেসরকারিভাবেও অনেক প্রতিষ্ঠান এটা ট্রিটমেন্ট, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো সহজলভ্য করেছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে এটা কি মানে খুব ব্যয়বহুল কিনা এই চিকিৎসাটা? এটা সরকারিভাবে তো ব্যয়বহুল না অবশ্যই, আর প্রাইভেটভাবে তো ব্যয়বহুল। আসলে প্রাইভেট প্রতিষ্ঠানে করতে গেলে হয়তো একটু ব্যয়বহুল, কিন্তু সরকারি হাসপাতালে আসলে সেই অর্থে অত ব্যয়বহুল না। হ্যাঁ জি, হ্যাঁ, সরকারি হাসপাতালে অনেক সময় থাকে যে মেশিন নষ্ট হয়ে যায়, ওটা আবার অনেক দিন লাগে ঠিক করতে, কিন্তু যদি अवेलेबल থাকে সেই ক্ষেত্রে চিকিৎসাটা খুব ব্যয়বহুল নয়। জি, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানে আপনি বলছিলেন যে এই যে এতগুলো জিনিস করা হচ্ছে, বা আপনি বলছেন উপজেলা পর্যায়েও এটা রোগ যাতে স্ক্রিনিং এর যে টেস্টগুলো সেগুলো মানে পাওয়া যায়, কিন্তু তারপরও কেন জরায়ু মুখের ক্যান্সার কমছে না, সেটার ব্যাপারে আপনার মতামতটা কি? এটা তো যেটা আমরা আমাদের যে হাই রিস্ক কারা আছে, এটা আমরা যে আলোচনা করেছি, আমি মনে করি যে আমাদের যে বাল্যবিবাহ বা যেটা বাল্যবিবাহ যদি কমে, তারপরে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, হ্যাঁ, অল্প বয়সে মা হওয়া, এগুলো যদি কমে, প্লাস মেয়েদের প্রতি আমরা একটু মনোযোগ দিই না, কিন্তু সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো কি
করাতে যাচ্ছেন না আমাদের মায়েরা, যাচ্ছে না, সেটা কি একটা সমস্যা কিনা? এটাই সবচেয়ে বড় সমস্যা, যে টেস্ট আছে কিন্তু অ্যাভেলেবল, কিন্তু এই যে ভায়া যেটা এটা কিন্তু মানে খুবই কম করতে আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মাইক দিয়ে জানিয়েও কিন্তু আপনার রোগীদেরকে মানে যদি ওরকম সাধারণ জনগোষ্ঠীকে আনা যাচ্ছে না। প্রোগ্রাম করা হয় যে আজকে হবে, তাহলে চারপাশে মাইকিং করে তখন হয়তো কিছু আমরা মানে পাওয়া যায়, কিছু পেশেন্ট আসে, কিন্তু সরকারিভাবে যেসব ইয়েতে আছে এখানে কিন্তু সেই তুলনায় আসলে অনেকে আসে না। আবার আরেকটা জিনিস হয়, যাদের আসা উচিত তারা কম আসে, যার জন্য দেখা যায় যে একটা মেডিকেল কলেজের বহির্বিভাগে আমরা অনেকগুলো ভায়া করলাম, হয়তো আমরা পুরা সপ্তাহে 30টা 40টা 50টা করলাম, কিন্তু একটাও আমরা পজিটিভ পেলাম না বা একটা পেলাম। এটাও একটা মানে সমস্যা। যাদের করা প্রয়োজন তারা হয়তো হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছে না, যাদের প্রয়োজন ওখানে আমরা মেসেজগুলো পৌঁছাতে পারছি না। আমি ওইটাই বলছি যে তথ্যটা আমরা সঠিক জায়গাতে পৌঁছাতে পারছি না জনগোষ্ঠীর মাঝখানে, ফলে হয়তো সচেতন জনগোষ্ঠী বারবার আসছেন, যাদের হয়তো রোগে ভোগার আশঙ্কা কম, আর যাদের আসলে রিস্ক বেশি বা যাদের ঝুঁকি বেশি সেই জনগোষ্ঠীকে আমরা আসলে হাসপাতালে আনতে পারছি না, এই পরীক্ষার জন্য পৌঁছাতে পারছি না। এটা একটা তার মানে আসলে গণমাধ্যম এবং সবাই যারা আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যাতে এই তথ্যগুলো আসলে মানুষের কাছে বা ওই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায় যাদের রিস্ক বেশি বা ঝুঁকি বেশি আছে। এটা আমার মনে হয় যে একদম মানে প্রত্যন্ত অঞ্চলের সমস্ত স্কুল, স্কুল মাদ্রাসা যেখানে মানে অনেক মেয়েরা পড়াশোনা করে, তারা নিজেরাও জানবে, তাদের ফ্যামিলি জানবে, ওইখানে কিভাবে ইনফরমেশনগুলো পৌঁছানো যায় সেটার জন্য আমাদের মিডিয়া, তারপরে আমাদের গণমাধ্যমগুলো, এবং সরকারিভাবে বিভিন্নভাবে প্রচারণা চালানো, সেটা খুব জরুরি। এটাই করতে হবে, কারণ ভায়া টেস্টটা কিন্তু এটা মানে কোনো কষ্টকর টেস্টও না যে একটা এবং বিনামূল্যে হয়। ব্লাড নিলেও একটা ব্যথা পায়, কিন্তু সেটাও করা হয় না, সেটাও নাই। ডক্টর পারুল আক্তার, আমাদের আসলে এখন সময় শেষ হয়ে গেছে। আজকে অনেক কিছু জানলাম আমরা জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ এবং নেক্সাস কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর আমি শুধু দর্শকদের এই দুটো কথাই বলবো যে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিবেন না, মেয়ের প্রতি যত্ন নেন এবং তাকে ভ্যাকসিন দেন জরায়ুর মুখে, আর যাদের 30 বছর হয়ে গেছে 5 বছর পর পর ভায়া টেস্টটা করান। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।